সালটা 1971। বাংলাদেশের স্বাধীনতার আওয়াজ উঠেছিল, আর পাকিস্তান তখন গৃহযুদ্ধের অন্তিম পর্যায়ে খুব বাজে অবস্থায় ছিল। একদিকে বাংলাদেশের বিপ্লবীদের সঙ্গে পাকিস্তানের আর্মির তুমুল লড়াই চলছিল, অন্যদিকে বাংলাদেশ নিজেকে একটি পৃথক রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিল। এরই মধ্যে 1971 সালের 23 ডিসেম্বর পাকিস্তান ভারতের বিরুদ্ধে অপারেশন চেঙ্গিস খান শুরু করে। পাকিস্তান ও তার বাহিনী ভারতের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা বর্ষণ শুরু করে দেয়, ভারতের সঙ্গে যুদ্ধে যোগ দেয়। ভারত পাকিস্তানের যুদ্ধের সূচনা হয়, যা 1971 সালের যুদ্ধ নামে পরিচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। পাকিস্তানের গৃহযুদ্ধের সঙ্গে ভারতের কি সম্পর্ক? যে পূর্ব পাকিস্তান 1947 সালে পাকিস্তানের নিপীড়ন বন্ধ করে দিয়েছিল, সে এখন কেন অবশেষে স্বাধীনতা দাবি করছে? এই পুরো যুদ্ধে ভারতের অবদান কি? ঔপনিবেশিক আমলের আগে ভারতীয় উপমহাদেশে একটি নয় বরং একাধিক রাজ্য শাসন করত। এই সমস্ত রাজ্যই নিজেদের ভিন্ন ভাষা এবং ঐতিহ্যবাহী পরিচয় চিহ্নিত করত। আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশও একই ধরনের গল্প প্রচলিত ছিল, যারা পালাক্রমে সেই সময়টা ভাগ করে নিয়েছিল। এটি বাংলা নামে পরিচিত ছিল। ত্রয়োদশ শতক থেকে এই অঞ্চলটি প্রধানত মুসলিম শাসকদের দ্বারা শাসিত হতো, কিন্তু ধর্মের চেয়েও এখানকার মানুষ বাংলা ভাষা, বর্ণ ও ঐতিহ্যের দ্বারা একবদ্ধ বোধ করত। ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও সম্প্রদায়ের মধ্যে ঐক্য বিরাজ করত। 1957 সালে বাংলায় ব্রিটিশ শাসন আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিভেদ আরও গভীর হয়, কিন্তু একটি বিষয় যা সর্বদা অভিন্ন ছিল তা হলো বাঙালি জাতিসত্তা। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের সাথে ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু এই স্বাধীনতায় ভারত দুটি দেশে বিভক্ত হয়, ভারত ও পাকিস্তান। মুসলিম সংখ্যাগরিষ্ঠরা পাকিস্তানকে বেছে নেয়, আর ভারত নিজেকে গণতান্ত্রিক দেশ হিসাবে ঘোষণা করে। ধর্মের নামে ভাগ করা এই বিভাজন দুটি দেশের সীমানা মুছে দেয় না, বরং একই বর্ণ, ঐতিহ্য এবং ভাষা অনুসরণকারী অঞ্চলগুলো দুটি ভিন্ন দেশের অংশ হয়ে যায়। উদাহরণস্বরূপ, পাঞ্জাবের অর্ধেক পাকিস্তানে যায় এবং বাকি অর্ধেক ভারতের অংশ হয়ে থাকে। বাংলাও বিভাজন রেখার একটি ছোট অংশ নয়। প্রাথমিক পর্যায়ে সমগ্র বাংলা অঞ্চল বিভাজনের তীব্র বিরোধিতা করে, কিন্তু যখন বিভাজনের দাবি তীব্র হয় তখন বাংলার পশ্চিমাঞ্চল ভারতে যোগ দেয়। পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠরা পাকিস্তানে যোগ দেয়। তারা আশা করে যে ইসলামের ভিত্তির উপর নির্মিত পাকিস্তানে তারা উন্নত সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা এবং সুযোগ সুবিধা পাবে, এবং পাকিস্তান সরকার তাদের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেবে ও তাদের পূর্ণ অধিকার দেবে। পাকিস্তানের পাশাপাশি ভারতে বসবাসকারী কিছু মুসলমানেরও এই প্রত্যাশা ছিল। তাই যখন বিভাজন ঘটে তখন উভয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ঝামেলা দেখা যায়। পাকিস্তান থেকে হিন্দুরা যখন ভারতে আসে তখন মুসলমানরা ভারত থেকে পাকিস্তানে চলে যায়। পশ্চিমবঙ্গ ও বিহার থেকে বহু মুসলমান পূর্ববঙ্গে এবং হিন্দুরা ভারতে চলে আসে। এই ব্যাপক অধিবাসনের ফলে সৃষ্ট বিশাল দূরত্বে দাঙ্গার কারণে বহু মানুষ নিহত হন। নিয়ম ও শৃঙ্খলা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। 14 লক্ষ মানুষ ঘরছাড়া হন এবং গন্তব্যে পৌঁছানোর আগেই লক্ষ লক্ষ পরিবার নিহত হয়। মৃতের সংখ্যা 2 লক্ষ থেকে 20 লক্ষের মধ্যে বলে জানা যায়। এই সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে ভারত বিভক্ত হয়ে যায় এবং বিশ্ব একটি নতুন দেশ পায়, যার দুটি অংশ রয়েছে, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান, যা একে অপরের থেকে 1600 কিলোমিটার দূরে অবস্থিত। যদিও পাকিস্তান গঠনে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, তাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। জাতিগোষ্ঠীগুলির মধ্যে সংখ্যাগরিষ্ঠ হল বাঙালি মুসলমানরা, যারা পূর্ব পাকিস্তানে বসবাস করে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবি, সিন্ধ, পাখতুন এবং বালুচি জাতিগোষ্ঠীর প্রাধান্য রয়েছে। বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও বাঙালি মুসলমানরা প্রায়শই উপেক্ষিত হয় পশ্চিম পাকিস্তানের কাছ থেকে। পশ্চিম পাকিস্তানের জাতিগোষ্ঠীগুলির
রাজনীতি থেকে শুরু করে আমলাতন্ত্র ও সামরিক বাহিনী পর্যন্ত সকল ক্ষমতাধর পদে প্রতিনিধিত্ব লাভ করে। বিশেষত গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তগুলো মূলত পশ্চিম পাকিস্তানেই কেন্দ্রীভূত থাকে। পাকিস্তানের রাজনীতিতেও পশ্চিম পাকিস্তানের প্রভাব তাৎপর্যপূর্ণ। 1947 সালে ভারতের মতন একটি সংসদীয় গণতন্ত্র হিসাবে পাকিস্তানের যাত্রা শুরু হয়, যেখানে লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন এবং মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হন পশ্চিম পাকিস্তানে। লিয়াকত সরকার পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানকে কার্যকরভাবে শাসন করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হয়েছিল। আসন্ন সরকারও এই বিষয়টি অনুভব করেছে। কেন্দ্রীয় সরকারের একটিমাত্র পদে সর্বাধিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকার কারণে আগামী বছরগুলোতে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছিল এবং এই পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব সঠিক সুযোগ পাচ্ছিল না। 1948 সালের 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ এক নতুন ভূমিকা গ্রহণ করেন এবং উর্দুকে পাকিস্তানের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করেন। উর্দুই হতে যাচ্ছিল পাকিস্তানের জাতীয় ভাষা। পূর্ব পাকিস্তানে উর্দু চাপিয়ে দেওয়ার বিষয়টি তীব্র সমালোচনার সম্মুখীন হয়। বাঙালি মুসলমানদের কাছে উর্দু ছিল একটি অভিজাত ভাষা, যা কেবল উচ্চপদস্থ কর্মকর্তারাই বলতেন। অথচ এই পাকিস্তানে প্রতিটি শিশু কয়েক দশক ধরে বাংলা ভাষায় কথা বলে আসছে। ভাষা চাপিয়ে দেওয়ার কারণেই পূর্ব পাকিস্তানে বাংলা ভাষা আন্দোলন শুরু হয়েছিল। নিজেদের ভাষা রক্ষার জন্য মানুষ রাস্তায় নামে। ছাত্র ও রাজনৈতিক কর্মীরা উর্দুর অবস্থানকে তাদের ভাষার উপরে এক মারাত্মক আঘাত হিসাবে দেখেন। বাংলা হলো বাংলার প্রধান ভাষা। 1952 সাল নাগাদ বাংলায় এই প্রতিবাদ এতটাই তীব্র হয়ে ওঠে, সরকার 144 ধারা জারি করতে বাধ্য হয়, যেখানে 3 জনের বেশি লোকের একসঙ্গে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছিল। 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইনের প্রতিবাদে সমবেত হয়, কিন্তু পুলিশ তাদের 144 ধারায় আটক করে। এতে ছাত্ররা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা পূর্ববঙ্গ বিধানসভায় প্রবেশের চেষ্টা করে। তাদের থামাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, যার ফলে 5 জন ছাত্র নিহত হয়। এই দিনই পরবর্তীকালে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে যায়। আজও বাংলাদেশে এই দিনটি তারা ভাষা দিবস হিসাবে উদযাপন করে। সরকার ও বাঙালি মুসলমানরা এমন যুদ্ধে জড়িয়ে গেছিল, যার ফলে 1956 সালে পাকিস্তানের সরকার বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়েছিল। এই পূর্ব পাকিস্তানে বসবাসকারী জনগণের দাবি পূরণ করা হয়, কিন্তু সরকারের প্রতি তাদের ক্ষোভের অবসান ঘটে না, বরং এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল, আগুনে ঘি দেওয়ার সমান। পাকিস্তান গঠনে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। পাকিস্তানে অনেক রকম সরকার গঠন হয়েছে এবং সরকার ভেঙেও গেছে। কখনো কখনো সামরিক শাসন দেখা যায়, কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ কখনো সরকার গঠনের সুযোগ পায় না। তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে দূরে রাখা হয় এবং পূর্ব পাকিস্তানের উন্নয়নের দিকেও কোনো মনোযোগ দেওয়া হয় না। জাতীয় বাজেটের 70% বেশি পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হয়, অথচ পাকিস্তানের মূল জনসংখ্যার পূর্ব পাকিস্তানকে কেন্দ্রীভূত ছিল। পাকিস্তান তার রাজস্বের 62% এখান থেকে পায়, তবুও এই পূর্ব পাকিস্তানে বৃদ্ধির হার 2.6%, যেখানে পশ্চিম পাকিস্তানে বৃদ্ধির হার ছিল 4.4%। একই দেশের দুই অংশের মধ্যে এই অর্থনৈতিক বৈষম্যের জন্য সরকার ও বাঙালি জনগণের মধ্যে ব্যবধানকে আরও গভীর করে তোলে। 1966 সালে পরিস্থিতি আরও জটিল হয়, যখন পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ দল কেন্দ্রীয় সরকারের কাছে অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত 6 দফা দাবি পেশ করে। দলনেতা শেখ মুজিবুর রহমান এই দাবিগুলো পেশ করেন এবং স্পষ্টভাবে উল্লেখ করেন যে পূর্ব পাকিস্তানকে আরও বেশি স্বায়ত্তশাসন দিতে হবে। পূর্ব পাকিস্তান সরকারকে তার নিজস্ব সম্পদ ব্যবহারের ক্ষমতা দিতে হবে। পূর্ব পাকিস্তানের নিজস্ব একটি পৃথক সত্তা থাকবে এবং যেখানে পৃথক রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও পূর্ব পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখার এবং প্রতিরক্ষা বাহিনী রক্ষা করার মতন ক্ষমতা দিতে হবে। আওয়ামী লীগের এই দাবিগুলো শাসক সরকারকে নড়িয়ে দেয়। এই বিষয়গুলো ইঙ্গিত দেয় যে পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান সরকার এই সমস্ত দাবি প্রত্যাখ্যান করে এবং এগুলোকে দেশের বিরুদ্ধে বলে আখ্যা দেয়। এই সিদ্ধান্তে আওয়ামী লীগও চুপ থাকেনি এবং এই নিয়ে ক্রমাগত কাজ করে গেছে, যে কারণে 1968 সালে সরকার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও তার অনেক কর্মকর্তাকে গ্রেপ্তার করে।
যে সময় পাকিস্তান জেনারেল ইয়াউব খান সরকারে ছিলেন এবং তিনি অভিযোগ করেন যে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য আওয়ামী লীগ আগরতলায় ভারত সরকারের সাথে ষড়যন্ত্র করছে, কিন্তু পূর্ব পাকিস্তানে তার এই সমস্ত অভিযোগ খারিজ হয়ে যায়, কারণ ততদিনে শেখ মুজিবুর রহমান জনগণের মধ্যে একজন জনপ্রিয় নেতা হয়ে উঠেছিলেন। তিনি বাঙালি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। মানুষ আওয়ামী লীগের উপর তাদের উজ্জ্বল ভবিষ্যতের আশা রাখে, যে কারণে এই পূর্ব পাকিস্তানের মানুষ শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের খবর পায়। তখন মানুষ তারা রাস্তায় নেমে আসে, সর্বত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানুষ এতটাই ক্ষুব্ধ হয় যে সরকার আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 22শে ফেব্রুয়ারি 1969 সালে শেখ মুজিবুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে পূর্ব পাকিস্তানে বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে জেনারেল ইয়াউব খান পদত্যাগ করতে বাধ্য হন। এরপর জেনারেল ইয়াহিয়া খান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। 1970 সালে জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করেন। Elections will take place. I have left this decision to the Chief Election Commissioner. তিনি নির্বাচন কমিশনার ছিলেন। পাকিস্তান সরকার আত্মবিশ্বাসী ছিল যে অধিকাংশ আসন পশ্চিম পাকিস্তানে কোনো রাজনৈতিক দলের দখলে যাবে, কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যায় নবনির্বাচিত আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে। তা দেখে পশ্চিম পাকিস্তানের চোখ কপালে উঠে যায়। দলটি 300টি আসনের মধ্যে 167টি আসন পায়, কিন্তু এই সব আসনই ছিল পূর্ব পাকিস্তানে। আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে একটিও আসন জিততে পারেনি। পাকিস্তান পিপলস পার্টির ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যায়, যারা পশ্চিম পাকিস্তানে 86টি আসন পায় এবং পূর্ব পাকিস্তানে 0 আসন পায়। আওয়ামী লীগ পাকিস্তানের সরকার গঠনের অধিকার অর্জন করলেও পশ্চিম পাকিস্তানে একটিও আসন জিততে পারেনি। পাকিস্তানের পিপলস পার্টির এটি একদম পছন্দ হয় না। সেই কারণে ইয়াহিয়া খান এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো সামরিক কর্মকর্তাদের সঙ্গে মিলে জাতীয় নির্বাচন বাতিল করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী 1971 সালের 1 মার্চ এই ইয়াহিয়া খান জাতীয় নির্বাচন পরিষদ বাতিল করে দেন। এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে পূর্ব পাকিস্তানের জনগণও পিছিয়ে থাকেনি। গণতন্ত্রের এমন হাস্যকর অবস্থা থেকে জনগণ প্রতিবাদ করে। পূর্ব পাকিস্তানে প্রথমবারের মতন স্বাধীনতার স্লোগান ওঠে। সমস্ত মানুষ একযোগে একটি নতুন দেশের দাবি জানায় এবং বিশ্বের সামনে বাংলাদেশ নামটি উঠে আসে। আওয়ামী লীগ আওয়াজ তোলে এবং শেখ মুজিবুর রহমান জনগণের সমর্থনে এগিয়ে আসেন। পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তান সরকারের কোনো আদেশ মানা বন্ধ করে দেয়। এখানে বিক্ষোভ সংগঠিত হয়। তারা মুক্তি বাহিনী নামে একটি স্বাধীনতাকামী সেনাবাহিনী গঠন করে। এই সেনাবাহিনীর লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা। 1971 সালের মার্চ মাসে পশ্চিম পাকিস্তান থেকে আকাশপথে বেশ কয়েক হাজার পাকিস্তানি সৈন্যকে ঢাকায় আনা হয়, যারা মুক্তি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায়। মুক্তি বাহিনীকে মোকাবিলা করার জন্য পশ্চিম পাকিস্তান শান্তি বাহিনী নামে একটি পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটি গঠন করে। শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে কমিটি পূর্ব পাকিস্তানের জনগণের উপর নির্যাতন শুরু করে। আইন শৃঙ্খলা লঙ্ঘিত হয় এবং বাঙালিরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তাদের সমস্ত শপথ ভঙ্গ করে। যখন পাকিস্তান সরকার এই পূর্ব পাকিস্তানের কণ্ঠস্বরকে দমন করতে নিরুপায়, তখন তারা একটি ষড়যন্ত্র করে যা ওয়ার ক্রাইমসের দিকে নিয়ে যায়। পূর্ব পাকিস্তানের নেতারা বলেন যে পশ্চিম পাকিস্তানকে তাদের 6 দফা দাবি মেনে নিতে হবে, যার পরে তারা সম্প্রীতিতে বসবাস করতে রাজি হয়, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এতে রাজি হয় না। 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে একটি ভয়াবহ গণহত্যার পরিকল্পনা কার্যকর করে। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতার দাবিতে আন্দোলনরত বিপ্লবীকে লক্ষ্যবস্তু করা এবং যারা এটি পৃথক রাষ্ট্রের দাবি জানাচ্ছে তাদের হত্যা করা। বাহ্যিকভাবে এটি পাকিস্তান সেনাবাহিনীর একটি অভিযান হলেও বাস্তবে এটি একটি ওয়ার ক্রাইমস হিসাবে প্রমাণিত হয়, যার লক্ষ্য ছিল পাকিস্তানের জনগণকে গণহত্যা করা। 25শে মার্চ বাংলাদেশের মানুষের জন্য এক অন্ধকারতম রাত হিসাবে প্রমাণিত হয়। Troops from West Pakistan, Punjabis, savagely terrorized the Bengali population of East Pakistan. Perhaps 1 million people died. কয়েক হাজার পাকিস্তানি সৈন্য ঢাকায় প্রবেশ করে। তারা প্রবেশ করলে কারফিউ জারি হয়, টেলিফোন ও রাডার বন্ধ করে দেওয়া হয়। সমস্ত বিদেশি সাংবাদিকদেরকে আগে থেকেই আটক করা হয়। পুরো শহর তল্লাশি করা হয় এবং সবার আগে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অপারেশন সার্চলাইটে পাকিস্তান সেনাবাহিনী 10 লক্ষেরও বেশি বাংলাভাষী পূর্ব পাকিস্তানিকে
হত্যা করে। এই গণহত্যায় বাঙালি বিপ্লবী আওয়ামী লীগ পার্টির অধিকাংশ নেতা, সদস্য এবং সাধারণ জনগণকে কঠোরভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই ভয়াবহ গণহত্যার পর লক্ষ লক্ষ মানুষ আশ্রয়ের জন্য ভারতে পালিয়ে যায়। 25শে মার্চের রাতে শুরু হওয়া এই যুদ্ধ পরবর্তী 8 মাস ধরে চলেছিল, যাতে পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতায় 30 লক্ষেরও বেশি মানুষ নিহত হয়, হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো যে পাকিস্তান সেনাবাহিনীর পূর্ব পাকিস্তানে প্রায় 4 লক্ষ মেয়ে ও নারীকে গণধর্ষণ করে এবং ধর্ষণের পর তাদের প্রকাশ্যে নির্যাতন করে। যখন পাকিস্তান সেনাবাহিনীর এই লজ্জাজনক কাণ্ডের খবর আমেরিকার রাষ্ট্রপতির কাছে পৌঁছলো, তখন তিনি এই অত্যাচার বন্ধের জন্য বিন্দুমাত্র চেষ্টা করেনি, বরং তার মিত্রতার হাত বাড়িয়ে দেয়, যুদ্ধে পাকিস্তানকে সম্পূর্ণ সমর্থন করে। এর আগে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেন এবং যার নাম দেন বাংলাদেশ। 27শে মার্চ মেজর জিয়াউর রহমান নিজেই জনগণের সামনে এই ঘোষণাপত্রটি পাঠ করে শোনান। State of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে ঘোষিত হলো, কিন্তু এই স্বাধীনতা এত সহজ ছিল না। মেজর টিক্কা খানের নিয়ন্ত্রণে আনতে এক রাতেই 7,000 জন বাঙালিকে হত্যা করা হয়। এক সপ্তাহের মধ্যে 3 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করা হয়, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হয়। পাকিস্তান সেনাবাহিনী নিজের দেশের মানুষকে এইভাবে হত্যা করে। নির্যাতন এতটাই তীব্র ছিল যে ভয়ে 10 মিলিয়নেরও বেশি মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতে এসে প্রবেশ করে। কয়েক দিনের মধ্যেই মানুষ তাদের বাড়িঘর, পরিবার, সমাজ সব কিছু ছেড়ে চলে আসে। ভারত আগে থেকেই বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছিল, কিন্তু যখন লক্ষ লক্ষ শরণার্থী ক্রমবর্ধমানভাবে ভারতে আসতে শুরু করলো, তখন ভারতের সমস্যা আরও বেড়ে গেল এবং ভারতও এই সংঘাতের অংশ হয়ে গেল। এই কারণেই ভারত সরকার তার দেশে আওয়ামী লীগ পার্টির নেতাদেরকে আশ্রয় দিয়েছিল। 1971 সালের 10ই এপ্রিল কলকাতায় আওয়ামী লীগ নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আর তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করা হয়। কিন্তু ভারতের আরেকটি সমস্যা ছিল 10 মিলিয়ন শরণার্থীকে নিয়ে, কারণ এত বিপুল সংখ্যক মানুষের সেবা করা ভারতের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। শরণার্থীদের আগমনে ভারতের ওপর এক বিশাল অর্থনৈতিক বোঝা চেপে গেছিল। এছাড়াও বাংলাদেশে চলমান গণহত্যার পরিস্থিতি ভারত সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। এই কারণেই ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেন যে বাংলাদেশের স্বাধীনতার এই সংগ্রামে ভারতের অংশগ্রহণ করা উচিত। 1971 সালের 28শে এপ্রিল ভারত এই যুদ্ধে অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সেনাপ্রধান জেনারেল স্যাম ম্যানেকশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন। কিন্তু ম্যানেকশ পরিস্থিতির কথা উল্লেখ করে এত তাড়াতাড়ি যুদ্ধে যাওয়াতে এড়িয়ে যান। তিনি বলেন যে বাংলাদেশে বর্ষার সময় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে যুদ্ধ করে জেতা কঠিন, তাই যুদ্ধের সঠিক সময় নভেম্বর-ডিসেম্বরের শীতকালে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী জেনারেলদের সম্পূর্ণ স্বাধীনতা দেন যে তারা যখন খুশি তখনই অভিযান শুরু করতে পারেন। আমরা মুক্তি বাহিনীকে সর্বতোভাবে সাহায্য করব, বাংলাদেশের জনগণকে সাহায্য করব। ভারতীয় সেনাবাহিনী মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজ শুরু করে। ভারতীয় সেনাবাহিনী মুক্তি বাহিনীকে গরিলা হিসাবে গণ্য করে। তাদেরকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রতিটি কৌশল শেখানো হয় যাতে তারা পাকিস্তান সেনাবাহিনীকে পরাস্ত করতে পারে। এর পাশাপাশি ভারতের পক্ষ থেকে মুক্তি বাহিনীকে অস্ত্র সরবরাহ করা হয়। এখনও পর্যন্ত ভারত যুদ্ধে কেবল একটি পরোক্ষ অংশ। বাস্তবে এই পর্যন্ত পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো সংঘাত ছিল না। 1971 সালের 23 ডিসেম্বর পরিস্থিতি পাল্টে যায় যখন পাকিস্তান অপারেশন চেঙ্গিস খান শুরু করে এবং এটি তাদের সবচেয়ে বড় ভুল বলে প্রমাণিত হয়। তারা ভারতের 11টি বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু বানায়। অমৃতসর, আগ্রা, পাঠানকোট, যোধপুর, শ্রীনগর, আম্বালার মতন 11টি বিমানঘাঁটি লক্ষ্যবস্তু করা হয় এবং সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধের দামামা বেজে ওঠে এবং সেই সন্ধ্যায় ইন্দিরা গান্ধী একটি বেতার বার্তার মাধ্যমে জনগণকে জানান যে कुछ ही घंटे पहले करीब 5:30 बजे शाम के 3 दिसंबर पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। पाकिस्तानी हवाई जहाज़ों ने हमारे
अमृतसर, पठानकोट, श्रीनगर, अवंतीपुर, उत्तरलाई, जोधपुर, अंबाला और आगरे के हवाई अड्डों पर बमबाजी की। पश्चिमी पाकिस्तान की लड़ाई थी, वो लड़ाई भारत पर भी आ गई है। इस चुनौती का सामना जोरों से करना है। मुझे जरा भी संदेह नहीं है कि विजयी भारत की जनता की, ভারত কি বাহাদুর সেনা কি হোগি। পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্য ছিল ভারতীয় বিমান ঘাঁটিগুলোকে ধ্বংস করা এবং ভারতীয় বিমান বাহিনীকে যুদ্ধ থেকে দূরে রাখা, কিন্তু সৌভাগ্যবশত তাদের লক্ষ্য ভুল ছিল এবং ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যায়। আর এই সাহসী সৈন্যদের সাহায্যে বিমান বাহিনী তাদের লক্ষ্য বস্তুগুলোর ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং পাকিস্তান সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়। পাকিস্তান হয়তো খুশিতেই ছিল ভারতীয় বিমান বাহিনীর উপরে আক্রমণ করে, কিন্তু ভারতীয় বিমান বাহিনী যখন আঘাত আনে তখন পাকিস্তানের অনেক রানওয়ে ধ্বংস করার পরেই কেবল বিশ্রাম নেয়। মুরিদ, মিয়ানওয়ালি, সারগোদা, চাম্বার, রাসালওয়ালা হলো পশ্চিম পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি যেগুলো ভারতীয় বিমান বাহিনীর দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রানওয়েগুলোর অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে আক্রমণের জন্য তারা অন্য কোনো ঘাঁটি ব্যবহার করতেই পারছিল না। ভারতীয় সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের অন্যান্য ঘাঁটিগুলোর ক্ষেত্রেও একই অবস্থা করে। 2 দিনের মধ্যে চট্টগ্রাম, যশোর ও কুমিরটোলা ধ্বংস করে দেয়। 4 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনীও পাকিস্তানি সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দিতে দ্বিধা করেনি। ভারতীয় নৌবাহিনী জানত যে করাচি বন্দর পাকিস্তানি নৌবাহিনীর বৃহত্তম সদর দপ্তর। এই বন্দরটি পাকিস্তানের সামুদ্রিক বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। এর ক্ষতি পাকিস্তানের অর্থনৈতিক শক্তিকে চূর্ণ করে দিতে পারে। তাই ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরকে লক্ষ্যবস্তু করে এবং অপারেশন ট্রাইডেন্ট শুরু করে। এই অভিযানে নেতৃত্ব দেন নৌ অ্যাডমিরাল SM নান্দা, যিনি ইন্দিরা গান্ধীর কাছ থেকে অনুমতি পাওয়ার পর 25 স্কোয়াড্রনের কমান্ডার বাবলু ভান যাদবকে আক্রমণের দায়িত্ব দেন। তার নেতৃত্বে ভারতীয় নৌবাহিনীর দলটি করাচি 460 কিলোমিটার দক্ষিণে সরে গিয়ে রাতের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ পাকিস্তানি বিমান অন্ধকারে বোমাবর্ষণ করতে পারত না। নৌবাহিনীর বিমানগুলো অন্ধকারের সুযোগ নিয়ে পাকিস্তানের যুদ্ধ জাহাজগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। এই কারণেই সন্ধ্যার মধ্যে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরে 330 কিলোমিটারের কাছে চলে আসে। ভারতের কাছে ছিল IS ভীর, IS নির্ঘাট ও IS নিপাতের মতো মিসাইল বোট ও 2টি বিধ্বংসী ডুবোজাহাজ IS কিত্তাল ও IS কাচ্ছাল রয়েছে। সব যুদ্ধজাহাজই ভারী ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত। রাতে যখন পাকিস্তান নৌবাহিনী বুঝতেও পারে না যে তারা একটি বড় আক্রমণের শিকার হতে চলেছে, তখন ভারতীয় যুদ্ধ জাহাজগুলো করাচি থেকে 130 কিলোমিটার দূর থেকেই পাকিস্তানের যুদ্ধ জাহাজগুলোকে শনাক্ত করে। সর্বপ্রথম INS নির্ঘাট ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং পাকিস্তানের ব্যাটেল ক্লাস ডেস্ট্রয়ার PNS খাইবার টুকরো টুকরো হয়ে যায়। এরপর INS বীর এবং INS নিপাতও তাদের জাদু দেখিয়ে PNS চ্যালেঞ্জার, PNS মুহাফিজ ধ্বংস করে দেয়। তারা ক্ষেপণাস্ত্র দিয়ে এটিকে ধ্বংস করে এবং জলে ডুবিয়ে দেয়। এই অভিযানে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচিতে অবস্থিত কেমারি তেল টার্মিনালটি ও তেল সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করে এবং পাকিস্তানের কয়লা সংরক্ষণাগার আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। পাকিস্তান প্রায় 7 দিন ধরে এই আগুন নেভাতে ব্যর্থ হয় এবং ভারতীয় নৌবাহিনীর এই আক্রমণকে সারা বিশ্বের সংবাদপত্রে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড নামে অভিহিত করা হয়। এর জবাবে পাকিস্তান নৌবাহিনী তাদের এই ধ্বংসের প্রতিশোধ নিতে ভারতের ওখা বন্দরে বোমা ফেলতে দেরি করে না। এই আক্রমণের মাধ্যমে তারা ভারতের তেল ভরার জায়গা, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্রবাহী নৌকোগুলোর ক্ষতি করতে চায়, কিন্তু পাকিস্তানি আক্রমণ বুঝতে পেরে ভারতীয় নৌবাহিনী আগেই ওখা বন্দর থেকে তাদের ক্ষেপণাস্ত্রবাহী নৌকোগুলো সরিয়ে নেয় এবং এখানেই পাকিস্তানেরই ক্ষতি হয়। এটি ভারতীয় নৌবাহিনীর প্রথম অভিযান যেখানে ভারতীয় নৌবাহিনীর অ্যান্টি মিসাইল সিস্টেম ব্যবহার করা হয় এবং 4 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস হিসাবে পালিত হয়। এছাড়াও এই আক্রমণে পাকিস্তান নৌবাহিনী INS বিক্রান্তকে নিয়ে সবথেকে বেশি ভীত ছিল। তারা জানত যে INS বিক্রান্ত যুদ্ধের চিত্রপট পাল্টে দিতে পারে। এটি করা সম্ভব কারণ INS বিক্রান্ত ইতিমধ্যেই বঙ্গোপসাগর হয়ে পূর্ব পাকিস্তানে সক্রিয় ছিল এবং বিমান বাহিনীকে সঙ্গে নিয়ে অপেক্ষা করছিল। তাই পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে এটিকে ধ্বংস করার জন্য এই পথে PNS গাজীকে ব্যবহার করা হয়। কিন্তু ঘটনাটি ঘটে উল্টো। হালকা সাবমেরিন PNS গাজী করাচি থেকে বঙ্গোপসাগরের দিকে আসে, কিন্তু তার আগেই এটি তার পরিকল্পনা সক্রিয় করে। এই ষড়যন্ত্রের কথা ভারতীয় নৌবাহিনী জেনে যায়। ভারত সতর্ক হয়ে যায়। এখানে PNS গাজীকে চমক দেওয়ার জন্য বিশেষ
বিশাখাপত্তনমে আইএনএস রাজপুতকে সক্রিয় করা হয় এবং খবর ছড়ানো হয় যে আইএনএস বিক্রান্ত বিশাখাপত্তনম বন্দরে দাঁড়িয়ে আছে। পাকিস্তান নৌবাহিনীকে বিভ্রান্ত করার জন্য আইএনএস বিক্রান্তের কল সাইন ব্যবহার করা হয়। এর পাশাপাশি আইএনএস রাজপুত থেকেও সংকেত পাঠানো হয়। পাকিস্তান নৌবাহিনী তাদের লক্ষ্য পূরণ করার জন্য পিএনএস গাজী বিশাখাপত্তনম বন্দরে পৌঁছানোর সাথে সাথেই আইএনএস রাজপুত ডেপ চার্জ দিয়ে পিএনএস গাজী সাবমেরিনকে আক্রমণ করে। পিএনএস গাজী পুরোপুরি বিষয়টি বুঝে ওঠার আগেই আইএনএস রাজপুত আক্রমণ শুরু করে এবং এভাবেই পিএনএস গাজী পাকিস্তানের পরিকল্পনা সমেত জলে ডুবে যায়। 4 ডিসেম্বর রাতে পাকিস্তান রাজস্থানের লাঙ্গেওয়ালা পোস্ট থেকে ভারতে আক্রমণ করে। তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে এখানে ভারতীয় সৈন্যের সংখ্যা কম। তারা এর সুযোগ নিয়ে রামগড় জয়সলমীর হয়ে ভারতে প্রবেশ করে দিল্লিতে পৌঁছানোর পরিকল্পনা করে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে পাকিস্তান 2000 সৈন্য, 49 ট্যাঙ্ক এবং একটি মোবাইল ইনফ্যান্ট্রি ব্রিগেড নিয়ে লাঙ্গেওয়ালা পোস্ট থেকে আক্রমণ করে। ভারতীয় সেনাবাহিনীর 23তম ব্যাটালিয়ন পাঞ্জাব রেজিমেন্ট একটি কোম্পানির মুখোমুখি হয়, যার নেতৃত্বে ছিলেন মেজর কুলদীপ সিং চন্দ্রপুরী। 1971 সালের 7 ডিসেম্বর পর্যন্ত চলা এই যুদ্ধে মেজর কুলদীপ সিং চন্দ্রপুরীর নেতৃত্বে মাত্র 120 জন ভারতীয় সৈন্য হাজার হাজার পাকিস্তানি সৈন্য ও ট্রাঙ্ককে পরাজিত করে লাঙ্গেওয়ালায়। ভারতীয় সৈন্যরা একটি উঁচু স্থান দখল করে এবং উচ্চতার সুবিধা নিয়ে তাদের কৌশল তৈরি করে। কুলদীপ সিং চন্দ্রপুরী জানতেন যে সকাল পর্যন্ত তারা কোনো বিমান সহায়তা পাবে না, তাই তিনি সকাল পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীকে ব্যস্ত রাখার কৌশল তৈরি করেন। যদিও প্রথমে পাকিস্তান থেকে গোলাগুলি শুরু হয়, কিন্তু এগিয়ে যাওয়ার সময় পাকিস্তানি ট্যাঙ্কগুলো চারপাশে কাঁটা তার দেখে থেমে যায়। তারা এই তারগুলোকে ল্যান্ডমাইনের প্রতীক হিসাবে ধরে নেয় এবং তারা তারগুলোকে সরিয়ে তাদের বিভ্রান্তি দূর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলে। এরপর পাকিস্তানি ট্যাঙ্কগুলো যেইমাত্র সামনে এগোয় তারা মরুভূমির সমতলে আটকে পড়ে। উঁচু স্থানে থাকার কারণে ভারতীয় সেনাবাহিনী সরাসরি ট্যাঙ্কগুলোতে আঘাত আনতে সক্ষম হয়। পাকিস্তান তার বহু সৈন্য ও যানবাহন হারায়। পাকিস্তান যখন ভারতের চাল বুঝতে পারে ততক্ষণে সকাল হয়ে গেছে এবং সূর্যের প্রথম কিরণের সাথে সাথে ভারতীয় বিমান বাহিনীর সমর্থন পায় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় বিমান বাহিনীর হ্যাল HF-24 মরুদ যুদ্ধ বিমান ও হকার হান্টার ফাইটার জেট এই যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানের আক্রমণে যোগ্য জবাব দেয় ভারত এবং লঙ্গোলায় বিজয়ের বাজনা বাজায়। এই পরাজয় পাকিস্তান একটি বড় ধাক্কা খায় এবং তারা তাদের বহু সৈন্য, যুদ্ধের সরঞ্জাম, সামরিক যান হারায়। অভিযানটি ভারতের জন্য একটি অত্যন্ত সফল অভিযান হিসাবে প্রমাণিত হলেও এটি পাকিস্তানের জন্য একটি বিশাল পরাজয় হয়ে দাঁড়ায়। 1971 সালের এই যুদ্ধে ভারত পাকিস্তানের কাছ থেকে প্রায় 3600 বর্গ কিলোমিটার ভূমি দখল করে। পাকিস্তানের সাথে মোকাবিলা করার জন্য ভারতের সামরিক শক্তি পাকিস্তানের চেয়ে অনেক উন্নত ছিল। ভারতীয় সেনাবাহিনী পশ্চিম পাকিস্তানে একটি প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহার করেন, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে আক্রমণের পরিবর্তে সেনাবাহিনী প্রতিরক্ষার উপর মনোযোগ দেয়। অন্যদিকে পূর্ব পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনী একটি আক্রমণাত্মক কৌশল ব্যবহার করে। সৈন্যদের যুদ্ধের ময়দানে পাঠানো হয় এবং ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সৈন্যদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। ভারতীয় নৌবাহিনী ও সামরিক বাহিনীর সমন্বিত আক্রমণ পাকিস্তানকে হতবাক করে দেয়। অপারেশন ট্রাইডেন্ট সাফল্যের পর একদিকে যেমন করাচি বন্দরে নিরাপত্তা বাড়ানো হয়, অন্যদিকে পাকিস্তান সমুদ্রে বিপুল সংখ্যক ভারতীয় জাহাজের উপস্থিতির খবর পায়। তারা মনে করে যে ভারত একটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সেই কারণেই পাকিস্তান ওয়ার মার্চেন্ট শিপিংয়ের সাহায্যে ভারতীয় সেনাবাহিনীকে এবং নৌবাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা করে। এখন এই পরিকল্পনা ব্যর্থ করার জন্য ভারতীয় নৌবাহিনী একটি পরবর্তী পরিকল্পনা তৈরি করে, যার নাম দেওয়া হয় অপারেশন পাইথন। 8 ডিসেম্বর পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ করতে ভারতের ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ আইএনএস বিনাশ, আইএনএস তালওয়ার এবং আইএনএস ত্রিশূলকে করাচির দক্ষিণে মানোরা উপদ্বীপের দিকে পাঠানো হয়। এই ক্ষেপণাস্ত্র হামলায় শুধু পাকিস্তানি পেট্রোলবাহী জাহাজগুলোকেই লক্ষ্য করে না। রাত প্রায় 11টার দিকে আইএনএস বিনাশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কেমারি অয়েল রিজার্ভার লক্ষ্যবস্তু বানায়। এই হামলায় পাকিস্তানের তেল সংরক্ষণাগারগুলো ধ্বংস হয়ে যায় এবং পানামার জ্বালানি ট্যাঙ্কার গলফস্টারও বড় ক্ষতির মুখে পড়ে। আইএনএস বিনাশ পাকিস্তানের নৌবাহিনীর মারাত্মক ক্ষতি করে। এই হামলায় করাচির 50% তেল মজুদ ধ্বংস হয়ে যায়।
পাকিস্তানের অর্থনীতিতে বড় ধরনের আঘাত লাগে এবং এক রাতেই পাকিস্তানের প্রায় $3 বিলিয়ন ক্ষতি হয়। এই হামলায় ভারতীয় নৌবাহিনী অক্ষত থাকলেও পাকিস্তান শুধু আকাশ থেকেই নয়, সমুদ্র থেকেও বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়। নিজের ডুবন্ত আশা বাঁচাতে পাকিস্তান ইউএনের কাছে আবেদন করে এবং ভারতকে এই যুদ্ধ থেকে দূরে থাকার আবেদন জানায়। 4 ডিসেম্বর যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করে, ঠিক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অধিবেশনে বসে। এক দীর্ঘ আলোচনায় জাতিসংঘ সরাসরি পাকিস্তানের সমর্থনে এগিয়ে আসে। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতকে যুদ্ধবিরতি করার জন্য আবেদন জানায় এবং বাংলাদেশ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু এক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন ভারতের সমর্থনে এগিয়ে আসে এবং প্রস্তাবটিতে 3 বার ভেটো দেয়। এর কারণ হলো 1971 সালে 9 আগস্ট ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত শান্তি ও মৈত্র চুক্তি, যা ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বন্ধুত্ব ভিত্তি স্থাপন করে। এই বন্ধুত্ব আরও গভীর হওয়ার সুযোগ পায় যখন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতকে শুধু রাজনৈতিক নয়, সামরিক শক্তি দিয়েও সাহায্য করে। ভারত বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং একই দিনে ভুটানও বিশ্বের প্রথম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। 8 ডিসেম্বর 1971 সালের যখন মার্কিন গোয়েন্দারা খবর পায় যে ভারত পূর্ব পাকিস্তানে আরেকটি আক্রমণের ছক করছে, তখন তারা পাকিস্তানকে সমর্থন করার জন্য তাদের 7ম নৌবহর টাস্ক ফোর্স বঙ্গোপসাগরের দিকে পাঠায়। এই 7ম নৌবহরটি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী, যার ওজন প্রায় ৭৫,০০০ টন এবং এতে প্রায় 70টি যুদ্ধবিমান রয়েছে। এটি পারমাণবিক শক্তিতে চালিত। মনে করা হয় যে এই বিমানবাহী রণতরীটি ভারতের নৌশক্তির চেয়েও বেশি শক্তিশালী এবং তুলনামূলকভাবে ভারতের এই আইএনএস বিক্রান্তের যুদ্ধবিমান বহন ক্ষমতা মাত্র 20টি। পাকিস্তান এখন এই আক্রমণকে নিজের অনুকূলে দেখছে। তারা মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে বিজয় নিশ্চিত। একই সময় মার্কিন নৌবাহিনীর সমর্থনে সংঘর্ষে না গিয়ে পিছু হটার জন্য ভারতের উপর চাপ সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে, কারণ যুক্তরাজ্যগুলি পাকিস্তানকে সমর্থন করে আরব সাগরে HMS ঈগলকে অবতরণ করায়। তাদের ষড়যন্ত্র হলো একটি দ্বিমুখী আক্রমণে ভারতের নৌবাহিনীকে ধ্বংস করা আর ভারতকে ফাঁদে আটকে ফেলা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সোভিয়েত ইউনিয়নকে একটি বার্তা পাঠিয়ে সোভিয়েত ইউনিয়নকে তাদের 2টি নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করতে বাধ্য করা হয়, যার অধীনে কোনো বাহ্যিক আক্রমণের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য থাকবে। বার্তা পেয়ে ব্রিটিশ আমেরিকান হুমকি মোকাবিলা করার জন্য সোভিয়েতরা দ্রুত কমান্ডার অ্যাডমিরাল ভ্লাদিমির কুরুগুয়েকোভ জাহাজে করে তাদের 10ম অপারেটিভ ব্যাটেল গ্রুপকে ভারতের সাহায্যে পাঠায়। সোভিয়েতদের এই প্রশান্ত মহাসাগরীয় নৌবহরটি পারমাণবিক অস্ত্র, পারমাণবিক সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল এবং সমুদ্রে ব্রিটিশ ও আমেরিকান জাহাজগুলোকে মোকাবিলা করার জন্য তারা যেগুলো তাদের লক্ষ্যসীমার মধ্যে নিয়ে এসেছিল, যাতে যুক্তরাজ্য ও আমেরিকা বঙ্গোপসাগরে প্রবেশ করার আগেই রুশ জাহাজটি ব্রিটিশ ও আমেরিকান জাহাজগুলোকে তাদের উপস্থিতি সম্পর্কে সচেতন করে দেয়। এই কারণেই ব্রিটিশ জাহাজ মাদাগাস্কার দিকে চলে যায়। মার্কিন যুক্তরাজ্য নৌবাহিনী তাদের টাস্কফোর্স প্রত্যাহার করে নেয়। সোভিয়েত সমর্থনে ভারতের নৌ ও স্থল প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। ইস্ট পাকিস্তানি সেনাবাহিনীর রসদ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় নৌবাহিনীর স্থলপথ অবরোধ করে এবং স্থলে মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুতে পরিণত হয়। 12 ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান এক বড় পরাজয়ের সম্মুখীন হয়। তার সেনাবাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। পশ্চিম পাকিস্তানের প্রায় 13,000 বর্গ কিলোমিটার এলাকা এখন ভারতের নিয়ন্ত্রণে আসে এবং পাকিস্তানি সৈন্যদের পালানোর কোনো পথ নেই। জুলফিকর আলী ভুট্টো বিজয়ের জন্য আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যান এবং যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য নিউ ইয়র্কে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে তিনি একটি যুদ্ধবিরতির প্রস্তাব
প্রস্তুত করেন, কিন্তু ততক্ষণে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সৈন্যদের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত। এটি ক্ষুব্ধ হয়ে জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘের সভা ত্যাগ করেন এবং পাকিস্তানের অসহায়তা প্রকাশ পায় সারা বিশ্ব জুড়ে। মেজর জেনারেল JFR জেকব লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজিয়া কাছে আত্মসমর্পণ পত্র পেশ করেন, তখন লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি তাতে স্বাক্ষর করতে অস্বীকার করেন। কিন্তু যখন মেজর জেনারেল তাকে ভাবার জন্য 30 মিনিট সময় দেন এবং বলেন যে যদি দলিলে স্বাক্ষর না করা হয় তবে তিনি পাকিস্তান সেনাবাহিনীর 1 লক্ষেরও বেশি সৈন্যের মৃত্যুর জন্য দায়ী থাকবেন এবং ভারত মুক্তি বাহিনীকে থামাতে এগিয়ে আসবে না, তখন 1971 সালের 16ই ডিসেম্বর ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর 93,000 সৈন্য ভারতীয় সেনাবাহিনীর সামনে আত্মসমর্পণ করে। তারা ভারতীয় সেনাবাহিনীর সামনে মাথা নত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি বিশ্বের বৃহত্তম আত্মসমর্পণ, যেখানে 1 লক্ষেরও বেশি সৈন্য ভারতীয় সেনাবাহিনীর সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করেন। তার মুখে লজ্জা ও ভয়ের ছাপ স্পষ্ট ছিল এবং এই পুরো ঘটনা চলাকালীন তিনি লজ্জায় মাথা নত করেন। পাকিস্তানের আক্রমণের পরাজয়ের সাথে সাথে পশ্চিম পাকিস্তানের সরকারের পতন ঘটে। ভারতের এই বিজয় পাকিস্তানের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে ওঠে। এই বিজয়ের মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নিজেদের ছাপ রাখার পাশাপাশি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ইন্দিরা গান্ধী এই বিজয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানায়। শেখ মুজিবুর রহমানও মুক্তি পান এবং তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন। তবে বাংলাদেশকে তার স্বাধীনতার জন্য বিশাল মূল্য দিতে হয়েছিল। স্বাধীনতার এই সংগ্রামে অনেক শিশু, সৈন্য এবং বুদ্ধিজীবীকে সব কিছু দিয়ে উৎসর্গ করতে হয়েছিল। 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে পাকিস্তান ও বাংলাদেশকে একটি দেশ হিসাবে স্বীকৃতি দেয়। বিনিময় ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ছেড়ে দিতে সম্মত হয়। ভারত তার নিয়ন্ত্রণে থাকা 13,000 বর্গ কিলোমিটার ভূমি পাকিস্তানকে ফিরিয়ে দেয় এবং 93,000 যুদ্ধবন্দীকেও ফেরত দেয়। এর মাধ্যমে ভারত বিজয়ের এক নতুন ইতিহাস রচনা করে। 1978 সালে জাতিসংঘ বাংলাদেশকেও একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়। এর সাথেই আমরা বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য ভালো লেগেছে।